বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমার নাম মোহাম্মদ মেজবাউদ্দিন, সহকারী শিক্ষক বাংলা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয় অবগত আছো, তোমরা সবাই জানো বর্তমান সময়ে আমরা করোনা মহামারীর ভিতর দিয়ে অতিক্রম করছি, অতিবাহিত হচ্ছি। করোনার প্রাদুর্ভাবের কারণে সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এই সময়ে তোমরা যাতে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো, সেজন্যই আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই এই সময়ে বাড়িতে অবস্থান করবে। বিশেষ করে যদি অতি জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে তোমাদের যাওয়া লাগে, তাহলে অবশ্যই তোমরা মাস্ক পরে বাড়ির বাইরে যাবে। আর বাড়িতে আসার পর অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে 20 সেকেন্ড ভালোভাবে হাত ধৌত করবে। প্রয়োজনে তোমরা হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। এবং বাড়িতে অবস্থানকালীন সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তোমরা তোমাদের পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম তোমরা চালিয়ে যাবে। আর জাতীয় সঙ্গীত তোমরা অবশ্যই চর্চা করবে, আর মাদক দ্রব্য থেকে তোমরা দূরে থাকবে। তো আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আশা কবিতা নিয়ে আলোচনা করব। আশা কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। তো কবিতাটি আলোচনার আগে আমরা প্রথমে আজকের পাঠের শিক্ষণ ফল তোমাদের জানিয়ে দিচ্ছি। এক, কবি সিকান্দার আবু জাফরের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে লিখতে পারবে। 2, মানব জীবনের সুখ হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে। অর্থ অনর্থের মূল এই বিষয়টি বিশ্লেষণ করতে পারবে। সুখী জীবনের চিত্র আলোচনা করতে পারবে। দিন মজুরের প্রতি শিক্ষার্থী তোমাদের সুমনোভাব গড়ে উঠবে। এটি একটি চমৎকার কবিতা। কবি সিকান্দার আবু জাফর 1919 সালের 19শে মার্চ খুলনা জেলার তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমি বোর্ডে লিখে দিলাম, তোমরা সবাই বুঝে নাও। 1919 সালের 19শে মার্চ খুলনা জেলার তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মঈনুদ্দিন হাশিমি। তিনি পেশায় ছিলেন একজন কৃষিজীবী ও ব্যবসায়ী। সিকান্দার আবু জাফর 1936 সালে
তালার বিদে ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক এবং কলকাতা রিপন কলেজ থেকে ইন্টারমিডিয়েট বা আইএ পাস করেন। সালে ম্যাট্রিক তালার বিদে ইনস্টিটিউশন থেকে, এরপরে কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করেন। পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। দেশ বিভাগের পর কবি সিকান্দার আবু জাফর ঢাকাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কর্মজীবনে তিনি রেডিও পাকিস্তান থেকে শুরু করে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল পত্রিকায় সাংবাদিকতা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রাখেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার লেখা গান আমাদের সংগ্রাম চলবেই চলবে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জোগাতে সব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো আমি লিখে দিচ্ছি। প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বৃশ্চিক লগ্ন, মালব কৌশিক। এখানে উল্লেখ্য যে আমাদের আজকের আশা কবিতাটি কবির মালব কৌশিক কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বৃশ্চিক লগ্ন, মালব কৌশিক। সাহিত্যে অসামান্য অবদানের জন্য সিকান্দার আবু জাফর বাংলা একাডেমি ও ২১শে ফেব্রুয়ারি পুরস্কারে ভূষিত হন। সালের ৫ই আগস্ট কবি মৃত্যুবরণ করেন। এই ছিল কবি সিকান্দার আবু জাফরের
কবি পরিচিতি এবং সাহিত্য কর্ম সম্পর্কে আলোচনা করা হলো। এখন আমি তোমাদের সামনে এই কবিতাটি সরব পাঠ করছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। আশা, সিকান্দার আবু জাফর। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই, যেথায় লোকে সোনা রূপার পাহাড় জমায় না, বৃদ্ধ সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেথায় মানুষ তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, সারাদিনের পরিশ্রমে পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, তবু যাদের মনের কোণে নেই দুরাশা গিলানি, নেই দীনতা, নেই কোনো সংশয়, যেথায় মানুষ মানুষের বাসতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে চালতে পারে আলো, সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। একটি চমৎকার কবিতা। এই কবিতায় কবি দুইটি দিক নিয়ে মূলত আলোচনা করেছেন। একটি দিক, সমাজের কিছু মানুষ আছে, ব্যক্তি আছে যারা অগাধ সম্পদের অধিকারী, সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, কিন্তু তারা সুখী না। সুখ নামের সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে তারা ক্লান্ত, পরিশ্রান্ত, তারা মানসিক রোগী হয়ে গেছে। এজন্য তারা সুখী হতে পারে না। তারা সারাদিন পরে যখন ঘুমাতে যায় তখন তাদের ঘুম আসে না, মানসিক টেনশনে। কিন্তু সমাজের আরেক শ্রেণীর মানুষের কথা কবি উল্লেখ করেছেন, যাদের অর্থবিত্ত নেই, বাড়ি গাড়ি নেই, তাদের ঘরের বেড়ার টুকু ভাঙা, সারাদিন পরিশ্রমের পরে তারা যখন ঘুমাতে যায় তখন গভীর ঘুমে তাদের আচ্ছন্ন, তাদের কোনো মানসিক টেনশন নেই, অর্থবৃত্তির প্রতি কোনো মোহ নেই, তারা সম্পদের পাহাড় জমায় না। কবি এই দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। প্রথম শ্রেণীর মানুষ যারা ঐশ্বর্য, অর্থ, টাকা পয়সা প্রতি যাদের লোলুপ দৃষ্টি, সেই সমাজের মানুষেরা প্রকৃতপক্ষে সুখী নয়। সেই জগৎ থেকে কবি বের হয়ে এসে যাদের অর্থ, টাকা পয়সা, সহায় সম্পদ, শক্তি, পাওয়ার নেই, যারা অল্পতে তুষ্ট, যারা সারা দিনের পরিশ্রম করেও একটি বেলার আহার যোগাতে পারে না, তারপরেও তারা তাতে তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে, তাদের গ্লানি, হতাশা, দীনতা নেই, সেই শ্রেণীর মাঝে কবি মিশে যেতে চান, তাদের সাথে কবি জীবন যাপন করতে চান। এই দুইটি শ্রেণীর কথা কবি উল্লেখ করেছেন। এখন আমি কবিতাটির ব্যাখ্যা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে।
আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে আজ। অর্থাৎ কবি এমন একটি জগতের প্রত্যাশা করেছেন যেখানে মানুষ গভীর রাতে জীর্ণ ভাঙা বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। অর্থাৎ যে মানুষগুলো সারাদিন পরিশ্রমের পরে যখন ঘুমাতে যায় তখন তারা এই তাদের ঘরের বেড়া ভাঙা অর্থাৎ খরভাঙা দারিদ্রতা অর্থাৎ গরিব মানুষ তারা যখন সেখানে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তাদের কোনো নির্ভাবনা নেই। নির্ভাবনা মানে তাদের কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে বিনা টেনশনে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। কবি সেই জগৎকে প্রত্যাশা করেছেন, সেই জগৎকে খুঁজছেন যে জগতে মানুষ গভীর ঘুম, তার ঘুমের সময় কোনো ডিস্টার্ব হয় না। কিন্তু আর যারা সারাদিন পরিশ্রমের পরেও যারা ঘুমাতে গেলে ঘুম আসে না, টেনশনে নানা হতাশা, এর ফলে তারা রোগাক্রান্ত হয়, রোগগ্রস্ত হয়, সেই জগৎকে কবি চাচ্ছেন না। কবি এমন একটা জগৎকে চাচ্ছেন যে জগতে মানুষেরা নির্ভাবনায় বিনা টেনশনে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রাত পার করতে পারে, সেই জগতের কথা কবি বলেছেন। যেথায় লোকে সোনার রূপার পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। কবি সেই জগৎকে প্রত্যাশা করেন, কামনা করছেন যেখানে মানুষ এই সোনার রূপার পাহাড় জমায় না, অর্থাৎ অর্থ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি পাহাড় জমায় না, বিত্ত অর্থাৎ এখানে বিত্ত অর্থ সম্পদ, বিত্ত সুখে দুর্ভাবনায় আয়ু কমায় না, অর্থাৎ তারা সব সময় সুখী হওয়ার জন্য যা যা করা দরকার সেই সমস্ত কার্যক্রম করতে যেয়ে যখন তারা টাকার পাহাড় জমানোর জন্য সেই টাকার পাহাড়ের পিছনে ছোটাছুটি করে, ছোটাছুটি করতে যেয়ে মূলত তারা সুখের পরিবর্তে অসুখী হয়, নানা চিন্তা ভাবনা টেনশন হয়। তার পরিবর্তে কবি যেসব লোকের সোনার উপর পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, অর্থাৎ যাদের আয়ু কমায় মানে আয়ু কাটা যায়, রোগ আক্রান্ত হয়, অসুখ বিসুখ হয়, মানসিক টেনশনের কারণে মানুষের আয়ু কমে। কিন্তু যাদের টাকা পয়সা নেই, অর্থ কড়ি নেই, কোনো টেনশন নেই, সেই সব মানুষগুলো তারা সোনার উপর পাহাড় জমায় না, তারা বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, সুতরাং তারা মূলত ভাবে তারা সুখী স্বাচ্ছন্দ্য জীবন যাপন করে। কবি সেই জগতেরই প্রত্যাশা করেছে।
যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে, ভাই তুচ্ছ অর্থাৎ অল্প, তুষ্ট মানে সন্তুষ্ট, অর্থাৎ যে জগতের মানুষেরা, অর্থাৎ যে মানুষেরা অল্পতে সন্তুষ্ট থাকে সেই মানুষের কাতারে কবি শামিল হওয়ার জন্য বলেছেন, নিজেই শামিল হওয়ার কথা বলেছেন। সারাদিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, অর্থাৎ যে সমস্ত মানুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে পরিশ্রম করে, কিন্তু তারপরেও যারা পায় না খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, অর্থাৎ তারা একটি দিনের জন্য তাদের সংসারের যে ব্যয় নির্বাহ, তাদের সংসারের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো তারা সঞ্চয় বা জোগাড় করতে পারে না। আহার্য মানে খাওয়া, উদরপূর্তি করতে পারে না, পেট ভরে খেতে পারে না, তবু তাদের মনের কোণে নেই দুরাশা, গ্লানি নেই, হতাশা নেই, দীনতা নেই, কোনো সংশয়। সারাদিন পরিশ্রম করার পরেও যারা একটি দিনে আহার করার মতন খানা পিনা, অর্থ, টাকা পয়সা তারা জোগাড় করতে পারে না, তবু তাদের মনের মধ্যে কোনো ধরনের দৈন্যতা, হতাশা নেই, তাদের মনে কোনো গ্লানি নেই। এটা কবি এখানে চমৎকার ভাবে উল্লেখ করেছেন, অর্থাৎ তারা কঠোর পরিশ্রম করে কিন্তু তাদের সংসারের ব্যয় তারা নির্বাহ করতে পারে না, তবু তাদের ভিতরে কোনো লোভ লালসা কাজ করে না যে আমরা আজকে পেট ভরে খেতে পারলাম না, আমার পরিজন, আমার স্ত্রী, কন্যা, আমার পুত্র, আমার পরিবারের অন্যান্য সদস্যদের আমি পেট ভরে খাওয়াতে পারলাম না, তারপরেও তারা কোনো লোভের পিছনে ছোটে না, বেশি টাকা পয়সা উপার্জনের পিছনে ছোটে না। এই শ্রেণীর মানুষের কথা কবি এখানে তুলে ধরেছেন। যেথায় মানুষ মানুষের বাসতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে চালতে পারে আলো, অর্থাৎ এমন একটি সমাজ ব্যবস্থার কথা কবি এখানে উল্লেখ করেছে যে সমস্ত মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে, মনুষ্যত্ববোধ জাগ্রত থাকবে, একে অন্যের প্রতি সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতি কথা বলেছেন। যে মানুষ তারা
মানুষ এমন একটি মানুষের কথা বলেছে, এই মানুষ আরেকটি মানুষকে ভালোবাসতে পারবে এবং সে তার প্রতিবেশী, তার বাড়ির পাশে যে সমস্ত প্রতিবেশী আছে তারা যদি দরিদ্র হয়, তাদের যদি তারা ভুভুক্ষ থাকে, না খেয়ে থাকে, তারা যদি অনাহারে থাকে, তারা যদি বস্ত্রহীন থাকে, তাদের যদি অসুখ বিসুখ নানা সমস্যা জর্জরিত হয়, সে সেই সমস্যাগুলোর সাথে একত্রতা প্রকাশ করবে, সেই সমস্যাগুলো সে সমাধান করার চেষ্টা করবে, তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে এবং তাদের ঘরে যদি জ্বালতে পারে আলো, তাদের ঘরে আলো জ্বালা মানে তাদের সমস্যাগুলো সমাধান করে তাদের মধ্যে হাসি ফুটিয়ে তোলা, তাদের ঘরে আলো জ্বালানোর কথা বলা হয়েছে, তাদের সমস্যাগুলো সমাধান করে এখানে মনুষ্যত্ব বোধকে জাগ্রত করার কথা বলা হয়েছে, একে অন্যের সাথে মিলেমিশে একাকার হয়ে সৌহার্দ্য সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন স্থাপন করার কথা বলা হয়েছে। সেই জগতের কান্না হাসি অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। সেই জগৎ অর্থাৎ আমরা এর আগে যে সমস্ত বিষয় আলোচনা করলাম, সেই জগতের কান্না হাসি অন্তরালে মানে আড়ালে ভাই আমি হারিয়ে যেতে চাই। অর্থাৎ সেই জগতে কবি হারিয়ে যেতে চায় যে জগতের মানুষেরা নির্ভাবনায় ঘুমায়, যে জগতের মানুষেরা সোনা রূপা বা টাকা পয়সার পিছনে ছোটে না, যারা অল্পতে তুষ্ট থাকে, যারা সারা দিনের পরিশ্রমের পরেও একটি দিনের আহার্য সঞ্চয় উপার্জন করতে পারে না, তবু যাদের মধ্যে কোনো হতাশা নেই এবং যারা প্রতিবেশীর আধার ঘরে আলো জ্বলতে পারে, সেই জগতের মাঝে কবি হাসি কান্না নিয়ে তাদের ভিতরেই বসবাস করতে চান, অবস্থান করতে চান এবং একটা সুন্দর সুখময় সমাজ কবি প্রতিষ্ঠার কথা এখানে বলেছেন। প্রথম প্রশ্ন, কবি কত সালে জন্মগ্রহণ করেন? 1919 সালে। তিনি কত সালে ম্যাট্রিক পাস করেন? 1936 সালে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোন কবির লেখা কোন গানটি মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগাতে সক্ষম? উত্তর, আমাদের সংগ্রাম চলবেই চলবে। আশা কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? মালব কৌশিক। কত সালে তিনি মৃত্যুবরণ করেন? 1975 সালের 5 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, এই কবিতায় কবি মূলত কি আশা করেছেন? মূলত কবি এমন একটি জীবনের আশা করেছেন যে মানুষেরা সোনার উপর পাহাড় জমায় না, যে মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে, যে মানুষেরা অল্পতে তুষ্ট থাকে, যে মানুষেরা সারাদিনে পরিশ্রমে একবেলা পেট ভরে খেতে পারে না, তবু যাদের মধ্যে কোনো দৈন্যতা, হতাশা, দারিদ্রতা কোনো লেশমাত্র চিহ্ন নেই, সেই মানুষের কবি আশা করেছেন। এবং কবি এও আশা করেছেন যে যে মানুষেরা মানুষকে ভালোবাসতে পারবে, প্রতিবেশীর আধার ঘরে আলো জ্বালাতে পারবে, সেই সমস্ত মানুষের কান্না হাসির আড়ালে কবি হারিয়ে যাওয়ার কথা বলেছেন। অপরদিকে যে সমস্ত মানুষেরা তাদের সুখের জন্য, তাদের বিত্ত বৈভবের জন্য সারাদিন পরিশ্রম করে কিন্তু তারা সুখী হওয়ার জন্য সব কিছু চেষ্টা প্রচেষ্টা চালায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা সুখী হতে পারে না। সারাদিন পরিশ্রমের পরেও তারা যখন গভীর রাতে বিছানায় ঘুমাতে যায়, ঘুম আসে না, নানা চিন্তা ভাবনায় তাদের ঘুম আসে না, এবং তারা তাদের রোগ শোক জরা জীর্ণতার কারণে তাদের আয়ু কাটা যায়। এবং যারা অল্পতে তুষ্ট থাকে না, এবং যারা মানুষকে ভালোবাসে না, এবং যারা প্রতিবেশীর ঘরে আলো জ্বালাতে পারে না, কবি এই সমস্ত মানুষের মাঝে থাকতে চান না। এই সমস্ত মানুষের থেকে কবি বের হয়ে এসে এমন একটি সমাজ, এমন একটি সংসার, এমন একটি সমাজ ব্যবস্থার কথা বলেছেন যে সমস্ত মানুষেরা অল্পতে তুষ্ট থাকে এবং তারা সুখের জন্য হাহাকার করে না, তাদের কথা কবি বলেছেন। তো সর্বোপরি আমরা এই কবিতায় কবি অর্থ বিত্ত ঐশ্বর্য থাকলেই যে মানব জীবনে সুখী হওয়া যাবে এমনটি নয়। সুখী হতে গেলে প্রকৃতপক্ষে একটি ভালো মন দরকার এবং অল্পতে তুষ্টি থাকা দরকার, লোভ লালসা থেকে দূরে থাকা দরকার। এই কথাই কবি এই কবিতায় চমৎকার ভাবে তুলে ধরেছেন। বাড়ির কাজ আশা কবিতায় কবি কি প্রত্যাশা করেছেন ব্যাখ্যা করো। আমরা অবশ্যই বাড়ির কাজটি করবে। সর্বোপরি তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।